আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোল টাটা ২১ রাতের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলতে চাই আসন্ন বাজেট নিয়ে এবং সেই জায়গাটায় আমাদের বর্তমানে যে অর্থনৈতিক যে বাস্তবতা রয়েছে সেই জায়গাটায় স্থিতিশীলতা কতটা দরকার, প্রবৃদ্ধির বিষয়টা কতটা ভাবা দরকার। কারণ আমরা তো জানি যে একদম জুন মাস আসলেই সেই বাজেট অধিবেশন যেমন শুরু হবে, আমরা ২৪-২৫ অর্থ বছরের জন্য সেই প্রস্তাবিত বাজেট পাবো। সেখান থেকে আমাদের যে বাজেটের আকারটা বড় হওয়া উচিত, নাকি সেখানে বাজেটের আকার নিয়ে না ভেবে আকারটা তুলনামূলকভাবে ছোট রাখা উচিত যদি অন্যান্য অর্থ বছরের কথা চিন্তা করি। নানান আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, যেটাকে আমরা বলি বাজেট পর্যালোচনা, প্রাক বাজেট আলোচনা। এই নানান বিষয়ে আসলে সত্যিকার অর্থেই এই বাজেট নিয়ে যারা রয়েছেন বিশেষজ্ঞ, যারা বলতে পারেন বাজেটটা সত্যিকার অর্থেই কেমন হওয়া উচিত, তাদের কাছ থেকে আজকে শুনতে চাচ্ছি নিটোল টাটা ২১ রাতের এই আয়োজনে। কারণ অনেক বেশি চ্যালেঞ্জ রয়েছে বর্তমানে, যদি বলি বাংলাদেশের অর্থনীতি কিংবা একদম বৈশ্বিক প্রেক্ষাপটেও এখন এমন একটি সময় চলছে যখন অনেক ভাবনা চিন্তার মধ্য দিয়ে এই বাজেট প্রণয়ন করতে হবে। সেই জায়গায় আমি ফেরদৌসী আমি থাকছি আজকের আয়োজনের এই পুরোটা সময় আপনাদের সাথে, এবং আরও যাদেরকে পেয়েছি আলাপ করিয়ে দিচ্ছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, এবং রয়েছেন মাঝে ডক্টর মঞ্জুর হোসেন, অর্থনীতিবিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি নিঃসন্দেহে শুরু করবেন এই আলোচনা। যে প্রাক বাজেট আলোচনা তো প্রতি বছরই হয়ে থাকে, এবং সেই জায়গায় আমরা যারা সাধারণ মানুষ বাজেটের এত গুরুগম্ভীর কথা না বুঝলেও এমন একটি বাজেট হোক যেটা জনজীবনে স্বস্তি মেলে, সেটা কিন্তু প্রত্যেকেই প্রত্যাশা করে বসে আছে। সেই জায়গাটা থেকে বাজেট আসলে কেমন হওয়া উচিত? ধন্যবাদ। গতানুগতিকভাবে আবহমান স্টাইল হিসেবে আমরা বাজেট একটা পেতে যাচ্ছি। ৬ জুন এটি উপস্থাপিত হবে এবং পাস হবে। বিষয়টা হচ্ছে এরকম, এটি একটি পরিবর্তিত সরকার। জি, পরিবর্তিত কথাটা বলছি, আমি নতুন সরকার বলছি না, কারণ এটা নিয়মের ভিতরে তা পড়ে না এই জন্যই। কারণ গত বছর বাজেট করার সময় তারা একবারও বলেন নাই যে আমরা ৬ মাসের বাজেট বানাবো, পরের ৬ মাস নতুন সরকার এসে বানাবে, এরকম কথা বলেন নাই, যেটা অতীতেও সবসময় বলা হতো। তো বলেন নাই বলে দে কন্টিনিউড ইট অ্যান্ড কন্টিনিউ হয়েছে, এবং একই সরকার, একই সবাই এসছেন। এখানে কোনো আলাদা কোনো বিরোধী দল বা অন্য কোনো কিছু নাই সিস্টেমে। সুতরাং আমি মনে করি এটি একটি ধারাবাহিক সরকার। তো ধারাবাহিক সরকারের বাজেট করতে গেলে এখানে নতুনত্বের আশার খুব বেশি নাই, নতুনত্বের কোনো ব্যাপার নাই। বরং আছে এই যে তারা তাদের নির্বাচনী ইশতেহারে বা জনগণের কাছে যেটা বলেছেন, এটাও বলেছেন যে জনগণ আমাদের উপর আস্থা রেখেছে তাই, এবং এটা কীভাবে মোকাবেলা করতে হবে এটাও নিশ্চয়ই তাদের পরিকল্পনা আছে। এটা হতো যে এটা নতুন গভর্নমেন্ট আসছে, তারা জানে না তারা কি করবে, জনগণেরও অনেক প্রত্যাশা সেখানে জাগতে পারে যে আপনি এই করবেন। এটা তো ওনারা প্রতিশ্রুতি দিয়েই এসছেন এবং সেটা করছেন। তো সুতরাং অর্থনীতিতে যেসব চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় যা যা পদক্ষেপ দরকার নিশ্চয়ই তাদের ভাবনার ভিতরে সেটা আছে, এবং এই প্রত্যাশা যে তারা সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। এখানে আমি কথাটা এই জন্যই বলতে চাচ্ছি, এখানে নতুন করে বলবার, নতুন করে দেখিয়ে দেওয়ার প্রসঙ্গটা খুব একটা প্রাসঙ্গিক হচ্ছে না এই জন্যই যে চ্যালেঞ্জেস আর নোন টু দেম দোজ হু হ্যাভ কাম টু ইয়ে। সুতরাং তারা চ্যালেঞ্জ, যেমন আমার 4টে চ্যালেঞ্জ মূলত আর কি। একটা হচ্ছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের বিষয়, 2 হচ্ছে আমার রিজার্ভের যে সংকট, সেটা পারিপার্শ্বিক অবস্থাতে যা করছে সেটা, তৃতীয়ত হচ্ছে এই যে ব্যাংকিং খাতের সমস্যা বা অর্থ সরবরাহের সমস্যা। হ্যাঁ, যেমন বাংলাদেশ ব্যাংক বলছে বা দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমানত কমে যাচ্ছে। তাহলে আমানত কমে গেলে ওই টাকাটা তো শিল্পে কখন দেবে, সরকার নিজেই নিয়ে নিচ্ছে। তাহলে এই যে চ্যালেঞ্জগুলো উদ্ভূত হচ্ছে ব্যাংকিং খাত থেকেই যে উদ্ভূত হচ্ছে, সেইগুলোর সমাধান করা। চতুর্থত হচ্ছে একটা মাউন্টিং ফরেন ডেট আসতেছে, দেখা যাচ্ছে যে সুদের বাজেট মিলানো যাচ্ছে না, হিসাব হচ্ছে না, এবং আগামী বছরের বাজেটে হয়তো 32% পর্যন্ত আপনার চলে যাবে শুধু সুদের করতে। তাহলে আর আমার থাকে কি 68%।
তাহলে আপনি বলছেন যে প্রতিশ্রুতিও তাদের, চ্যালেঞ্জ কি কি আসতে পারে বা কি কি ছিল সবটাই তাদের জানা, অজানা কিছু নেই, এবং ধারাবাহিকতার মধ্য দিয়ে খুব পরিবর্তন আসার সুযোগও নেই, বা তারা যেহেতু সেটা জানেন আর সেই 23-24-এর জায়গায় 24-25 অর্থ বছরে যে অনেক পরিবর্তন হবে সেটার সুযোগ নেই। নিঃসন্দেহে আপনার কাছে আমি আলোচনায় আবারও ফিরবো। ডক্টর মঞ্জুর হোসেন, সেই জায়গায় যদি বলি, মূল্যস্ফীতির কথা তো বলা হয়েছিল 23-24 অর্থ বছরে, আমি যদি ভুল না করি যে 6% মধ্যে এটাকে আটকাবে, বা এই যে এক ধরনের আটকানোর চেষ্টা, কিন্তু কিভাবে আটকাবে সেই নীতি কৌশল কিন্তু কোনোভাবেই বর্ণনা করা হয়নি। এবং এখনও আমরা যে মূল্যস্ফীতি দেখি, সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার মুদ্রানীতি, প্রবৃদ্ধি, সবগুলো সমন্বয় আসলে তারা কিভাবে করবেন? না, প্রথম কথা হলো যে বাজেট আলোচনায় সবকিছু অ্যাকোমোডেট করারও সুযোগ নেই। বাজেটটা হচ্ছে ফিসকাল পলিসি, এখানে আপনি মানিটারি পলিসিকে নিয়ে আসারও খুব মানে যৌক্তিক না। একটা বাজেট হচ্ছে একটা দেশের আয় ব্যয়, সে অনুযায়ী কিছু পদক্ষেপ নিতে হবে। মূল্যস্ফীতি কমানোর জন্য এই রাজস্ব খাতে কয়েকটা টুলস আছে, কমানো বলতে কি আসলে অ্যাড্রেস করার জন্য তাদেরকে। একটা হচ্ছে যে আপনি দরিদ্র শ্রেণীদেরকে কিছু ক্যাশ ট্রান্সফার বা কাইন্ড ট্রান্সফার করবেন, সোশ্যাল সেফটি নেটটা বাড়িয়ে দিবেন যাতে করে তাদের অবস্থাটা আর একটু হয়, ভালো হয়। দ্বিতীয় টুলস আছে তাদের কাছে যে আপনি আয়বদ্ধ কাজের সংস্থান করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা রাখবেন, সেই অনুযায়ী কিছু প্রকল্প নেবেন বা প্রজেক্ট নেবেন, ইনভেস্টমেন্ট করবেন, এটা। আর মনিটারি এন্ড ফিসকাল পলিসির সাথে কোঅর্ডিনেশন করার একটা জায়গা আছে যে আপনি ভর্তুকি কতটুকু কমাবেন, কোন খাতে কমাবেন, কিভাবে কমাবেন, এগুলোর সাথে মূল্যস্ফীতির একটা সংযোগ আছে। এখন মূল্যস্ফীতি শুধুমাত্র এগুলো দ্বারা হয় না, এর বাইরে অনেক কিছু দিয়ে আলোচনা হয়, যেগুলো আমরা অনেক আলোচনা করেছি অতীতে। তো সুতরাং আমি এই বাজেটে মনে করি যে দুটো জিনিস, একটা প্রথম থেকে শুরু করি, আপনি যে প্রশ্নগুলো করছিলেন। একটা হচ্ছে আকার, বর্তমানের যেই অর্থনৈতিক কিছুটা মন্থরতা চলছে, এতে কোনো সন্দেহ নেই, সেটা শুধু আমাদের ডোমেস্টিক থেকে চিন্তা করে না, বৈশ্বিক প্রেক্ষাপট ব্যবস্থা, বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ চলছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাজস্ব আয় যেটা, সেটা কিন্তু আগের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না। সুতরাং এইসব বিবেচনায় বাজেটটা যদিও আমি পত্রিকান্তে শুনছি যে কিছুটা কমানোর কথা বলা হচ্ছে, সেটা কত কমানো হবে জানি না, কিছুটা রেশনালাইজ করা দরকার আছে, অর্থাৎ যাতে করে আমার ডেটটা মানে লোনটা, ঋণটা বেশি না হয়। হয়তো আপনি ইন্টারন্যাশনাল সোর্স থেকে করুন অথবা লোকাল সোর্স থেকে করুন, ব্যাংক থেকে। এটা হচ্ছে একটা রুল অফ থাম, যেটা আমরা বলি অ্যারাউন্ড 5% অফ টোটাল জিডিপির বেশি যেন বাজেট ঘাটতি না হয়। অনেক সময় 3-3.5 ছিল একটা সময়। তো আমরা যদি একটু টাইট বাজেট করি বর্তমান সময়ের জন্য, এটা 3 to 4% মধ্যে যদি রাখা যায় তাহলে একটা ভালো কথা। এটা বাড়তে পারে যদি আপনি সোশ্যাল সেফটি নেটের আকার বাড়ান, সেটা কতটুকু সাস্টেনেবল হবে, তার লিকেজ আছে, পিলফারেজ আছে, সেগুলোকে যদি কমিয়ে এনে জনগণকে যদি সারা বছর একটা সাপোর্ট দিতে পারেন তাহলে হয়তো কিছুটা কমে যাবে। টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে যে খাবার টাবার সরবরাহ করা হচ্ছে, খাদ্য সরবরাহ, সেগুলো যদি বাড়ানো যায় সেটা একটা পদক্ষেপ হবে। দ্বিতীয়ত এই দুটো বিষয়, একটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দেওয়া দরকার, যেটা গত বাজেটেও দেওয়া হয়নি আসলে। কিছু কিছু পণ্য মূল্য যেন না বাড়ে, দাম, সেটাও দেখতে হবে। আপনি যখন সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পূরক শুল্ক আরোপ করেন, বিভিন্ন রকম শুল্ক বা কর আরোপ করেন, সেগুলো এমনভাবে দেখা উচিত যাতে মূল্যস্ফীতিতে সামনে এটা আর একটু মূল্যস্ফীতি বাড়িয়ে না দেয়। সেই জায়গাটাই হচ্ছে বর্তমান বাজেটের সবচেয়ে কেয়ারফুল জায়গা থাকতে হবে, যেখানে দেখতে হবে। দ্বিতীয়ত আমি মনে করি কর্মসংস্থানের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। করোনা পরবর্তী সময় কিন্তু প্রচুর লস হয়েছে, যেটাকে বলি, অনেকে কর্ম হারিয়েছে, অনেকে চাকরি করলেও হয়তো বেতন বাড়েনি এই পর্যন্ত, কিন্তু মূল্যস্ফীতির প্রভাব তো প্রত্যেককেই বহন করতে হচ্ছে বা বিয়ার করতে হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে যদি কর্মসংস্থান বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে, এই দিকে ঠিক। তৃতীয়ত প্রবৃদ্ধির জায়গাটা যদি আমি দেখি, সেক্ষেত্রে যেটা হলো যে কিছু মেগা প্রকল্প তো আগে থেকে কমিটেড যেগুলো চলছে, সেগুলো হয়তো টাইমলি চলতে গেলে বা একটু ডিলেও করানো যায়, ডেফার করানো যেতে পারে। সেই ক্ষেত্রে অ্যালোকেশনটা একটু কেয়ারফুলি দেওয়া উচিত, যাতে একদম বন্ধ না হয়ে যায়, কষ্ট বা রান না হয়, সেদিকে দেখা। নতুন প্রকল্পের ক্ষেত্রে অবশ্যই কর্মসংস্থানের দিকটা বেশি মনোযোগ দেওয়া উচিত। যেগুলো গ্রামে গঞ্জে রাস্তাঘাট রিপেয়ারিং, যেগুলো থেকে অনেক বেশি হয়তোবা ফিলফারেজ হয়, সেগুলো যাতে কম দেওয়া যেতে পারে, কম করা যেতে পারে। এইসব জায়গায় প্রায়োরিটি চিন্তা করে যদি বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকারটা রেশনালাইজ করা যায়, তাহলে কিছুটা সরকারের আর্থিক খাতের উপর একটু চাপ কমতে পারে। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিরকম হলে ভালো হবে? আরেকটা হচ্ছে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আপনি ইম্পোর্টটাকে কি কতটুকু রেস্ট্রিক্টেড রাখবেন। বর্তমান সময় ইম্পোর্ট অনেক কমে এসেছে, সেটা বিশেষ করে ফরেন রিজার্ভকে কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য করা হয়েছে। আলটিমেটলি কিন্তু এটা আপনার প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।
তো আমি মনে করি যে সরকারের 6%-এর উপর প্রেডিক্ট করা উচিত হবে না আগামী বছরের জন্য প্রবৃদ্ধির রেট। প্রবৃদ্ধির চাইতে আসলে অর্থনৈতিক টেকসই অবস্থা বা অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা কোনো ফ্রেজাইল সিচুয়েশনে পড়তে চাই না। বেশি প্রবৃদ্ধির পিছনে দৌড়িয়ে যদি অর্থনৈতিক ক্রাইসিস যাতে সংকট তৈরি না হয়, সেটার চাইতে বরং বেশি কর্মসংস্থান, একটা সাস্টেইনেবল অ্যাপ্রোচে যাওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে অর্থনীতিটা একটা ম্যাক্রোইকোনমিক স্টেবিলিটির দিকে চিন্তা করা উচিত, যাতে করে অর্থনীতি একটা টেকসই অবস্থানে থাকে, যাতে করে প্রবৃদ্ধি কম হলেও ভবিষ্যতের জন্য আমরা বেশি প্রবৃদ্ধি। আইএমএফও তো আসলে যে প্রক্ষেপণটা করেছে তারাও 6%-এর কথাই বলেছে। তাহলে তো মিলে গেল, আমি শুনিনি এটা। পরবর্তীতে দেখা গেছে তারা যেটা করেছে 5.7 না কত বলেছে বোধহয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক যে আউটলুকের যে রিপোর্টটা বের হয়েছে সেখানে আবার দেখানো হয়েছে যে সেটা 5.7। না, আমি আমার দিকে আমি ক্লারিফিকেশন দিই, প্রবৃদ্ধি বেশি হলে আমার কোনো আপত্তি নেই, আই ওয়ান্ট মোর প্রবৃদ্ধি, কিন্তু কথা হলো যে এটা একটা বাস্তবতার সাথে সম্পর্ক থাকতে হবে। প্রবৃদ্ধি বাড়ানোর জন্য আপত্তি নেই, কিন্তু প্রবৃদ্ধি বেশি করাতে গেলে বেশি করাতে যে অন্যান্য চ্যালেঞ্জগুলো যদি না হয়, অর্থনীতির যদি মানে মেইন কাঠামো যাতে ভেঙে না পড়ে, সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। কারণ আপনি বলছিলেন সেখান থেকে আপনি যদি যুক্ত করেন যে বাজেটটা একটু টাইট হয় ভালো, এরকমটা আমি যদি ভুল না করি, ডক্টর মঞ্জুর হোসেন তার বক্তব্যে এটা বলছেন। সেই টাইটটা কতটুকু হলে মানে আনুমানিক আপনাদের যে ধারণা রয়েছে যে এই প্রবৃদ্ধিও 6%, যেটা আইএমএফও বলেছে আমাদের আগামী বছরের কথা, সেটার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে? না, এটা হচ্ছে কি, বাজেট একটা সহনশীল হওয়া দরকার। একজন লোক 4% এই 3 ডিগ্রি পর্যন্ত জ্বর সহ্য করতে পারে, তার যদি হঠাৎ করে দেখা গেল 5 উঠে গেছে, তাহলে তো মাথায় পানি দিতে বসে স্ট্রোক করতে পারে। এখানে প্রবৃদ্ধির ব্যাপারটাও তাই। আপনি প্রবৃদ্ধি বলা মানে কি, আপনি একটা অবস্থার থেকে আর একটা অবস্থানে কতটুকু যাবেন সেটা সাথে সকলকে নিতে হবে। আমি একজনের প্রবৃদ্ধি বা একটা জায়গায় প্রবৃদ্ধি বা এক জায়গায় বেশি প্রবৃদ্ধি দেখাতে যেয়ে বা করতে যেয়ে আমি অন্যগুলোতে টানাটানির পরিস্থিতি সৃষ্টি করা, এটা ঠিক হবে না। সেই জন্যেই মনে হয় বাজেটের আকারের কথাও যেমন বলেছেন, আমাকে ওই সবসময় একবার বিরাট লাখ, এরপরে 8, এরপরে 9 লাখ এই দেখিয়ে বলতে যেয়ে খরচ করে এদিকে কর জিডিপি রেশিওর কোনো খবর নাই, অর্থাৎ আমার রেভিনিউ আর্নিংয়ের খবর নাই। আমি যত বড় করবো এবং আমার রেভিনিউ যদি না থাকে, তার মানে তো আমার ঋণ করতে হবে। যেটা বললেন যে ভর্তুকিটা, এই কী বলে ঘাটতিটা একটা খুব রিজনেবল থাকতে হবে এই জন্যেই যে আমি এমন ঘাটতি তৈরি করব না যেটা পূরণ করার জন্য আমাকে বাইরের থেকে এমন কঠিন শর্তের বা ভিতর থেকেও, আমি যে সঞ্চয়পত্রের থেকেও যেটা নিই, এটাও তো খুব কস্টলি। তো এই টাকাটা নিলে পর তখন হবে কি, ওটা ভবিষ্যতের জন্য আরেকটা লায়াবিলিটিস তৈরি করবে। যেমন বলছিলাম যে এবছরই সুদের প্রায় যাবে, একটা বড় ধরনের বাজেটের একটা অংশ যাবে, এটা তো ক্রাউডিং ইফেক্ট হতেই থাকবে। সুতরাং আমাকে একটা সার্টেন জায়গায় আমাকে পরিমিতভাবে চলতে হবে। আমি এমন কোনো বিষয়ে যাব না যে আমার ঘাটতি পূরণ করতে পারলাম না, অথচ আমি লোন বাড়িয়ে দিলাম। চালানো যাবে, এটা ঠিক, একটা অবস্থা ভালো দেখানো হয়তো যাবে, কিন্তু ওই ঋণ করে ঘি খাওয়ার মতন আর কি যেটা বলে ওই ধরনের পরিস্থিতিতে যাওয়াটা সমীচীন হবে না। এবং সেটা সেইভাবেই ভাবতে হবে যে যেটা আমি পারবো, আমি যেটুকু খাবার খেতে পারবো সেইটুকু আমার প্লেটে আসা উচিত। কারণ আমার খাদ্যের সংকট আছে বাইরে, আমার নিজেরও অ্যাপিটাইটের একটা ব্যাপার আছে। আমি আমার অ্যাপিটাইটের খেয়াল রাখলাম না, আমি কতটুকু পারবো কনজিউম করতে পারবো সেটাও খেয়াল রাখলাম না, আমার সরবরাহের দিকেও আমার কোনো নজর নাই। আমি বললাম আমার প্লেট ভরে দাও, আমার প্লেট ভরে যাক, এটা না। এখানে হচ্ছে একটা রেশনালাইজেশন। ডক্টর মঞ্জুর হোসেন বলছিলেন যে একেবারে সেই মুদ্রানীতি, মূল্যস্ফীতি সব কিছুর একদম হিসেব নিকেশ পুঙ্খানুপুঙ্খভাবে করে তো আর বাজেট ওইভাবে দেওয়া সম্ভব না, কিন্তু তারপর তো একটি সমন্বয় করতে হবে, সব দিক ভাবতে হবে। এরা সবই পরস্পর প্রযুক্ত, পরস্পর প্রযুক্ত। আপনি ওখানে টাইট দিতে গেলে আরেক জায়গায় টানাটানি পড়বে, ওখানে কিছু করতে গেলে আরেক জায়গায় উহা শুরু হবে। এটা খেয়াল রাখতে হবে যে যত মিনিমাম ওয়েতে একে অন্যকে সহনশীল করে প্রোগ্রেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমি হঠাৎ করে কাউকে খুব বেশি সেই জায়গায় ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আরেকটি বিষয় একটু জানতে চাই। আপনি ব্যাংকের কথা বলছিলেন, ব্যাংকের ক্ষেত্রে দেখা গেল এখন যেটা একটা সময় ছিল যে সিঙ্গেল একটি ডিজিট ছিল, সেখান থেকে একদম আমরা ডাবল ডিজিটে চলে আসলাম। সেটা সুদের ক্ষেত্রেও আবার যেটা দেয়া হচ্ছে আমানতকারীকে, সেই জায়গাটা তো সেখানে ব্যাংকের এখন যদি বলা হয় যে আগে ব্যাংকের যে একটা ত্রাহি অবস্থা শুরু হয়ে গিয়েছিল, সেখান থেকে ব্যাংকগুলো এখন একটু ভালো
অবস্থায়, আমানতের জায়গাটায় ভালো অবস্থায় এসেছে, কিন্তু রাতারাতি আমানতের জায়গাটায় ভালো অবস্থায় আসা, অন্যদিকে আমরা দেখছি মানুষজন এখন সঞ্চয়পত্র ভেঙে বা একদম সেই ক্যাপিটাল মার্কেটের দিকে আগ্রহ কমিয়ে মানি মার্কেটে চলে আসছে, এইটা কি আবার বড় ধরনের কোনো প্রভাব পড়বে কিনা? অবশ্যই পড়বে, কারণ এখানে বিষয়টা হচ্ছে অন্যরকম। আপনি 9-6-কে বেঁধে দিয়ে বেশ কয়েক বছর বেঁধে রেখে আপনি সবাইকে এক ধরনের একটা, আমি বলি, সম্মোহিত একটা অবস্থার ভিতরে আপনি ফেলেছিলেন। সেখান থেকে আপনি হঠাৎ করে আপনি ওই রেট বাড়িয়ে দিচ্ছেন, কি আপাত দৃষ্টিতে আপনার মনে হবে তাহলে আমানত বোধহয় বাড়বে। যে আমানত করবে তার তো টাকাই নাই, তার আমানতের পরিস্থিতি, তার কর্মসংস্থান, তার কোনো কিছু কর্মকাণ্ড তো তার নাই। এখন আপনি তাকে আমানতের লোভ দেখিয়ে আপনি সুদের দিয়ে দেবেন, তা হবে না। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে আপনি ওই টাকাটা নিয়ে তো শিল্পে বিনিয়োগ করতে হবে, না করলে তো আপনার টাকা আসবে না। তো শিল্পে বিনিয়োগ করতে গেলে ওই যে যিনি নেবেন সে তো অত বেশি দামে, ও বেশি সুদে সে ওইটা নিয়ে এসে ব্যবসায় সাস্টেন করতে পারবে কিনা, কারণ তার অর্থনীতি রয়ে গেছে একটা নিম্ন স্তরে, তার বিদ্যুৎ নাই, তারে আপনি দিতে পারছেন না, তার অন্যান্য সমস্যা তো আছেই। তারপরেও আবার আপনি তাকে যদি কঠিন সত্ত্বের কি বলে বেশি দেন, তাহলে তো হবে না। এসব জিনিসগুলোকে একটা সহনশীল পর্যায়ে উঠতে হবে, একেও এগিয়ে নিতে হবে, ওকেও আসতে হবে। আমরা একটা একদম বেশি একটা অফার দেয়া, সেটাও না এটা পারবে না। একটা হচ্ছে ওর নিজেরই টাকা নাই তো, আর আমি সব কিছু দুটোর ব্যাপারেই আমি আবার বারবার বলছি, আস্থা তৈরি না ব্যতীত আপনি ব্যাংকিং খাতকে ঠিক করতে পারবেন না। আস্থা তৈরির কথাটা এই জন্যই বলছি, আপনি দেখছেন যে কিছু কিছু লোক টাকা পয়সা সব নিয়ে গেছে বড় বড়, তাদের বিরুদ্ধে আপনি এখনও দুর্নীতি দমনে কমিশনের কেস শুরুই করে শেষ করতে পারেননি, বোঝা যাচ্ছে। সেখানে তার সেই ব্যাংকগুলোরে আপনি আরেকটা ভালো ব্যাংকের সাথে যাতে দিচ্ছে, এই সংকটটা তো জনগণের কাছে আসছে। এই অবস্থাটা ভালো করা সম্ভব হবে না। আমি আলোচনা নিয়ে নিঃসন্দেহে আবারও ফিরবো, বিরতির সময় হয়েছে। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, ফিরবো আমরা আলোচনায়, সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, আবারও ফিরে এলাম নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আমরা আজকে আলোচনা করছি আসন্ন বাজেট নিয়ে, এবং সেই আসন্ন বাজেটকে আমরা বেশি যদি বলা যেতে পারে প্রাধান্য দিচ্ছি যে বর্তমানে অর্থনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতায় এই অর্থনীতিকে স্থিতিশীল রাখতে বাজেটটা কেমন হওয়া উচিত, কি ভাবছেন যারা রয়েছেন বিশেষজ্ঞ, তাদের কাছ থেকেই শুনছি। ডক্টর মঞ্জুর হোসেন, আপনার কাছ থেকে এই ব্যাংকিং খাতটা একটু শুনতে চাই, যে একদিকে ব্যাংকিং খাত ভালো করতে গেলাম, ওদিকে আমি ক্যাপিটাল মার্কেটের এই একই প্রশ্ন রেখেছিলাম, সেই টোটাল ভাবনাটার জায়গায় আরেকটু কি মজবুতি ভাবনাটা রাখা দরকার। ওটা যে ব্যাংকে ভালো করতে গেলাম, আদৌ কি ভালো করতে গেছি বা ভালো হচ্ছে কিনা, দ্যাটস দ্য পয়েন্ট। আপনি তো অলরেডি একটা কনক্লুশনে আসছেন যে এটা ভালো হচ্ছে, ওটা খারাপ হচ্ছে। আসলে তা না ব্যাপারটা। এটা একটা প্রক্রিয়া চলমান, যেটা আমরা মার্জার বলি, করা হচ্ছে। এটার পিছনে কতটুকু ভালো মোটিভ আছে, কতটুকু ভালো হবে, সেটা এখনো সময়ের ব্যাপার। যেভাবে ব্যাংকগুলোকে বলা হচ্ছে তোমরা নিজস্ব পদ্ধতিতে তোমরা মার্জ করো, আমি জানি না গুড অ্যাসেটের সাথে ব্যাড অ্যাসেট মিললে ভবিষ্যতে কি হবে না হবে আমরা জানি না। এটা আমরা বলছি যে খুব কেয়ারফুলি একটা বা দুইটা দিয়ে শুরু করা যেত, অলরেডি 5টার মতো অফার করা হয়েছে। সবসময় কি গুড আর ব্যাডের সাথেই বা ব্যাড গুডের সাথে মিলছে, ব্যাড ব্যাডও তো মিলছে, এরকম আওয়াজও রয়েছে। সেটা করতেই হবে এমন না, সে পুরোটাই কিনে নিতে পারে, তাহলে তার সব লায়াবিলিটি রেখে, আমি জানি না এভাবেই হয় কিনা, কিন্তু আমাদের দেশের অভিজ্ঞতা ভালো না তো আমাদের সবার মিলে। সুতরাং বলা যাচ্ছে না যে অনেক সময় ওই যে যেটা হয় না গ্রেশামস লতে, গুড মানি ড্রাইভস আউট বাই ব্যাড মানি, সেটাও হয়ে যেতে পারে। সো আমাদের হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ব্যাংকিং সেক্টর নিয়ে আওয়ামী লীগের এবারে ম্যানিফেস্টোতে খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে আমরা রিসেন্টলি বিআইডিএস থেকে যে একটা আলোচনা সভা করেছিলাম ম্যানিফেস্টোর উপরে, যে এখন থেকে ব্যাংকিং সেক্টরের সুশাসনের জন্য যেসব আইন কানুন আছে সেগুলোকে স্ট্রিক্টলি এনফোর্স করা হবে, সেখানে প্রয়োজনে নতুন আইন করা হবে, দেউলিয়া আইন হোক, যেগুলো এগুলো করা হবে। তো আমরা দেখতে চাই যে এই বিষয়গুলো অলরেডি শুরু করা হয়েছে বা হবে। শুধুমাত্র মার্জার দিয়ে এই সমস্যার সমাধান হবে না। উনি যেটা বললেন অজিত ভাই একটু আগে, যে আমরা জানি যে চিহ্নিতভাবে কারা দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত, কারা ব্যাংকের নাম নিয়ে টাকা পাচার করছে বা কিছু শোনা যায়, আমরা শুনি সবই, তাহলে সেগুলোর বিরুদ্ধে যদি কোনো দৃশ্যমান কোনো অ্যাকশন না হয় তাহলে এই সেক্টরটা টিকিয়ে রাখা যাবে। আর ব্যাংকিং সেক্টর যদি খাদে পড়ে যায়, পুরো অর্থনীতি খাদে পড়ে যায়। ব্যাংকিং সেক্টরকে বলা হয় যে ভেইন অফ দি ইকোনমি, এটা রক্ত চলাচলের জায়গা, মানি না থাকলে ইকোনমি চলবে না। আর ক্যাপিটাল মার্কেট যদি বলেন,
সেটা আমি বলবো যে ক্যাপিটাল মার্কেট আমরা এখনও ডেভেলপ করতে পারিনি। এখনও কিছু লোকের ইচ্ছা অনিচ্ছা হয়তো চলে, অনেক কিছু নিয়মকানুন করা হয়েছে, কিন্তু তারপরেও এটা ডেভেলপ হয় না। একটু আগে আপনাদের এখানে আমি আসার পরে খবর দিচ্ছিলাম যে কোনো একজন পুরা বিশাল একটা স্ক্যাম করে ফেলছে ক্যাপিটাল মার্কেটে, একজন সাংবাদিক নাকি তার, যাই হোক আমি তার প্রফেশন ইস্যু না, সে করার সুযোগ পেয়েছে। তাহলে আমাদের রুলস রেগুলেশন, নতুন এক্সচেঞ্জ কমিশন, এদের রোলটা কি? আমরা এখনো বন্ড মার্কেটটা ডেভেলপ করতে পারলাম না। এটা অনেক কিছু আছে। এখন প্রশ্ন যদি আমরা বাজেট নিয়ে আলোচনা করি তাহলে অন্যদিকে চলে যায়। এখন কথা হলো বাজেটে অনেক সময় বাজেটটা শুধু আয় ব্যয়ের হিসাব না, এখানে কিছু সরকারি দিক নির্দেশনাও থাকে যে আগামী বছরটা কী হয়েছে, যার কারণে গ্রোথের কথা বলা, ইনফ্লেশনের কথা বলা। যদিও ইনফ্লেশন বাজেটের হাতে না, বাজেট যেটা করতে পারে ইনফ্লেশনটাকে কিছুটা মিটিগেট করার ব্যবস্থা নিতে পারে, সে কমাতে পারে, যার কারণে এটা করে মনিটারি পলিসি অথরিটি, সে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিচ্ছে, যেটা আমাদের অনেকদিন সাজেশন ছিল। ইনভেস্টমেন্ট কি হবে না হবে না সেটা আমি পুরোপুরি একদম দিতে পারে, বাজেট বক্তব্য আসে, সেই বক্তব্যে তো দিক নির্দেশনা থাকতে পারে না, এটা থাকতে পারে, কিন্তু সেটাই সেরকম কি কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা আমরা যে চলতি অর্থবছরও পেয়েছি? কথা হলো যে বাজেটে অনেক ভালো ভালো কথা থাকে বাজেট স্পিচে, সেগুলো কতটুকু পরিপালিত হয় সেটা হচ্ছে পরের ব্যাপার। হ্যাঁ, একটা হচ্ছে যে ইন্টারেস্ট রেটটা আমরা বলেছি যে এইভাবে মার্কেটের উপর ছেড়ে দেওয়া। আমরা একসময় ডিরেগুলেটেড ফিনান্সিয়াল মার্কেট দেখেছি, আবার এসে রেগুলেট করে ফেললাম। এখন আমি সবসময় একটা প্রশ্ন করি যে 9% যখন ইন্টারেস্ট রেট ছিল, আমার ইনভেস্টমেন্ট বেড়েছে কিনা, আমার খেলাপি ঋণ কেন বাড়লো 9% আসার পরে? তো অনেক ফ্লেক্সিবল রেট, এটা রেট তো বাংলাদেশ কেন, ইস্ট এশিয়া, এই সাউথ এশিয়ার মধ্যে এত কম সুদে ঋণ পায় বলে যায়, তাহলে খেলাপি ঋণ কেন বেড়ে গেল? আপনাকে যদি চিপ মানি দেওয়া হয়, তারপরেও যদি আপনি এটা মেরে দেন, তাহলে তো আপনি দুইভাবে লাভবান হলেন, দেশকে ক্ষতিগ্রস্ত করলেন, আবার পরবর্তীতে যদি কম্পেনসেট করতে হয় সেটা কমে করলেন। আর সবচেয়ে বড় কথা হলো টাইমলি কিছু অর্থনৈতিক পলিসি নিতে হয়, সেগুলা নিয়ে আমরা অনেক ক্ষেত্রে সক্ষমতার অভাব মনে হয়, অথবা পলিটিক্যাল কোনো ডিসিশন থেকে আমরা জানি না। গত 2 বছর যাওয়া যখন ফেডারেল রিজার্ভ শুরু করলো যে তারা মানি টাইটেনিং করা শুরু করলো, আমরা দেখেও শিখলাম না, আমরা ফলো করলাম তুরস্ককে। তুরস্ক পরবর্তীতে 80% ইনফ্লেশন হওয়ার, এখন তারা একটা ডেভেলপড কান্ট্রি, তাদের সোর্স অফ ইনকাম বিভিন্ন জায়গায়, মানুষের লেভেল অনেক হাই, তারা ওই ইনফ্লেশন দিয়ে ওইভাবে এফেক্টেড হয় না। আমাদের যেভাবে গরিব লোকেরা খাইতে পারে না, ওদের অবস্থা ওই রকম না। সে হয়তো 10 টাকাটা 15 টাকা দিয়ে কিনছে, হয়তো কিছুটা কমাবে হয়তো, তো কিন্তু তারপরেও তুরস্ক কিন্তু ড্রাস্টিক, এরদোয়ান যখন দ্বিতীয়বার আসলো ক্ষমতা, ড্রাস্টিক চেঞ্জ করছে, গভর্নরকে চেঞ্জ করে একদম ইউএস একজন একাডেমিক তাদের দেশীয় মহিলাকে নিয়ে আসে এবং ড্রাস্টিক মানিটারি টাইটেনিং শুরু করেছে। আপনি যেহেতু তুরস্কে চলে গেলেন, সেই জায়গা থেকে এই প্রশ্নটা একটু রাখতে চাই ডক্টর মঞ্জুর হোসেন, আপনাকে শুনে নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনাকেও শুনবো। সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা, এইটা তো আমরা এই যে চলতি অর্থবছর যেটা, সেই বাজেট ভাবনা, সেই বাজেটের বক্তব্য, নানান কিছুতে কোনো দিক নির্দেশনা পাইনি, কারণ এটা আমরা জানতাম না যে মধ্যপ্রাচ্যে এরকম অস্থিরতা শুরু হতে পারে। ইসরায়েল ফিলিস্তিন থেকে শুরু করে এখন তো ইরান বা কিছু সামনে যদি আরও অস্থির হয়ে ওঠে, সেই ভাবনাটা ছিল কিনা, আর কতটা? একটা জিনিস হচ্ছে যে কখন কোথায় অস্থিরতা তৈরি হবে, সংকট তৈরি হবে, অনেকেই হয়তো মানে ফোর্সি করতে পারে না, সবসময় সব দেশের পক্ষে সম্ভব না। আর কি ঘটবে সেটা ধরে নিয়ে আসলে পলিসিও নেওয়া যায় না। পলিসি ডাইনামিসিটিটা আমাদের দেশে আরও ডিফিকাল্ট, আমরা দেখে শুনেও কাজ করতে পারি না। আর হঠাৎ করে শক আসলে কি হবে, যেটা আমাদের এক্সচেঞ্জের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা দেখছি, আমরা টানা 10 বছর যাবত। জানতে চাচ্ছিলাম, ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ তো বলছিলেন যে ধারাবাহিকতা, এটা খুব বেশি পরিবর্তন আসবে না, এখন এই ভাবনাটার জন্য কোনো পরিবর্তন আসবে কিনা? না, আমি মনে করি না যে ধারাবাহিকতা, এটা হতে পারে মাইন্ডসেটের জন্য, যেসব মেগা প্রজেক্টগুলো চলছে হয়তো এগুলো চলবে নতুন, বা গত 10 বছর যাবত আমরা যে ধরনের ইকোনমিক পলিসি দেখছি সেগুলো চলবে, কিন্তু তারপরে যে পরিবর্তন আসতে পারবে না এমন কোনো কথা নেই। এখন কথা হলো এই জায়গায় লিডারশিপের একটা রোল আছে, হ্যাঁ, পলিটিক্যাল লিডারশিপ বলেন। আমি মনে করি যে বাজেটের ক্ষেত্রে ফিনান্স মিনিস্টার ইজ দ্য লিডার। তা সে যদি পলিটিক্যাল ভিশনটা যদি বলে যে আমার এরকম হওয়া উচিত, তাহলে হতে পারে। কারণ ব্যুরোক্রেসিতে তো যারা আছে তারা একই জিনিস ক্যালকুলেশন করছে, কোথায় কতটুকু উনি ভালো জানেন যে আজকে চাই ডিমান্ড এত, তাহলে ডিমান্ড এত, এই মিনিস্ট্রির এত, এই মিনিস্ট্রি এত, এটা দিতে। কিন্তু এর বাইরে যে একটা ব্রড পার্সপেক্টিভে ইকোনমিকে দেখা, সেই জায়গাটা দেখতে পারেন পলিটিশিয়ানরা। তারা যদি বলে যে না আমি দেশকে এইভাবে এগিয়ে নিয়ে যাবো, একটা হচ্ছে যে আমরা উন্নতি চাই, গ্রোথ চাই, গ্রোথের সাথে আমি ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা চাই কিনা, তাহলে সেক্ষেত্রে আমার দরিদ্রদের জন্য অ্যালোকেশন রাখতে হবে, আমার অন্যান্য আদার প্রোগ্রামের জন্য অ্যালোকেশন রাখি। আমি এখনও 500 টাকা দিই বিধবা ভাতা দিয়ে, 500 টাকা দিয়ে কদিন চলবে একজন লোককে? তাহলে আমার দিলে হয় ভালোভাবে দিই, অন্তত 1000 টাকা দিই বা 800 টাকা দিই। আমরা পলিটিশিয়ানরা চাইবেন যে আমি কাভারেজটা বাড়ি, বলতে পারি যে আমি 1 কোটি 10 কোটি লোককে দিচ্ছি, এটা হচ্ছে ওনার একটা এজেন্ডা। কিন্তু 10 কোটি লোককে না দিয়ে 5 কোটি লোককে যদি আপনি দ্বিগুণ করে দেন, ওরা কিন্তু রিয়েলি তাদের অবস্থার উন্নতি হওয়ার সুযোগ আছে একটা দিন। দ্বিতীয়ত হচ্ছে আপনি এখন টিসিবিকে দিয়ে আপনি খাদ্য সরবরাহ করছেন, ওপেন মার্কেট সেল করছেন,
তাহলে তাকে আরও বরাদ্দ বাড়ান, তাকে আরও স্ট্রেনথেন করেন। যদি মার্কেটকে আপনি কন্ট্রোল করতে না পারেন, মার্কেটের সমস্যাও আছে এখানে। এখানে শুধুমাত্র যে অর্থনীতির সব সংজ্ঞা দিয়ে যে ইনফ্লেশনকে আমরা এক্সপ্লেন করতে পারবো তা না। আপনি এনার্জি প্রাইস বলছেন অ্যাডজাস্ট করবেন, আপনি যেভাবে ড্রাস্টিক উপরে উঠে দিলেন, নামালেন না তো সেভাবে। তাহলে একটা হয় কি, আপনি যদি ডাইনামিক অ্যাডজাস্টমেন্ট করেন, আজকে বাড়ান কালকে কমান, মানে যারা এর স্টেক হোল্ডার বা এন্ড ইউজার তারাও কোনটার দাম কোন দিন বাড়াবে এটা বুঝতে পারে। সাধারণত ইম্প্যাক্টটা সাধারণত হয়ে যায়, মানে অফসেট হয়ে যায়। কিন্তু আপনি যদি 6 মাস পরে হঠাৎ করে 50 টাকা বাড়াই দেন, অটোমেটিক্যালি সবাই বাড়ানো শুরু করবে। ও জানে যে এরপরে আর কমানো হচ্ছে না। আপনি যদি বলেন যে আজকে 10 টাকা বাড়বে, কালকে 5 টাকা বাড়বে, পরশু দিন 6 টাকা বাড়বে, এভাবে হলে সে কিন্তু আজকে বাস মালিকও বলতে পারবে না যে আসলে কত ভাড়া ধরবো, সে একটা অ্যাভারেজে ধরতে পারে। তো এই জিনিসগুলো যদি আমরা ডেভেলপ না করি, আমরা নিজেদেরকে ডেভেলপ কান্ট্রি হিসেবে চিন্তা করছি 2041 সাল, তো আমাদের ইকোনমিক পলিসি মেকিং অন্যান্য জায়গাতেও কিন্তু আমাদেরকে অনেক সক্ষমতার প্রকাশ দেখাতে হবে। সেটা সাবসিডি ম্যানেজমেন্ট বলেন, সেটা এনার্জি ম্যানেজমেন্ট বলেন। আজকে গরম পড়ছে, আমি মানে লোডশেডিংয়ে পড়ে গেছি, তাহলে আমার ইনস্টল ক্যাপাসিটি শুনলাম 27,000 মেগাওয়াট মেবি। আমি শুনি যে 16,000 নাকি জেনারেট হচ্ছে, অথচ ডিমান্ড কত 15,000 মতো বলে। তাহলে কেন লোডশেডিং হয়? তাহলে আমাদের কি সাপ্লাই ডিমান্ডের জায়গায় কোনো এস্টিমেশনে ভুল আছে, নাকি আমার প্রপার জেনারেশন হচ্ছে না, না কোথায় সমস্যা? তাহলে সেটা মানে জনগণ তো টাকা দিচ্ছে। সেই জায়গায় সমস্যা চিহ্নিতকরণ যদি বলি, সামনের যে আসন্ন বাজেট, নিঃসন্দেহে তার আগে এখনো এপ্রিল মাস চলছে, মে মাসটা মাঝখানে রয়েছে, তারপর জুন। নিঃসন্দেহে আপনারা যারা অর্থনীতিবিদ রয়েছেন, আপনাদেরকে নিয়ে হয়তো এই মানে এরকম বসা হবে টেবিলে এবং অনেক আলোচনা হবে। আমরা তেমনটাই ভাবছি, সবকিছু বিবেচনা নিয়েই হয়তো সেটা আসবে, সেই ঘোষণা আসন্ন বাজেটে। কিন্তু ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে যেটা জানতে চাই, মোটা দাগের আলোচনাটাই মোটামুটি আমরা করছি, সেইখানে আরেকটি মোটা দাগের আলোচনা শেষ করে আমি একটু সুনির্দিষ্ট আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি যে এই বাজেট, আমরা প্রতি বছর দেখা যায় যে বাজেট, প্রস্তাবিত বাজেট ঘোষণার পরে বলি যেটা ব্যবসা বান্ধব বাজেট হয়েছে, এটা জনবান্ধব হয়েছে, কিংবা পরিবেশ বান্ধব হয়েছে, নানানভাবে আমরা এটাকে বলবার চেষ্টা করি। এবার কোন বান্ধব হলে সবচেয়ে বেশি ভালো হবে? কঠিন প্রশ্ন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে, অর্থ মন্ত্রণালয়ের অভিজ্ঞতার থেকে যেটা দেখছি, বাজেটটি এমনভাবে তৈরি করা হয় যে ওই উপস্থাপনের আগ দিন পর্যন্ত ওরা যিনি গোপনে করেন তিনি গোপনেই করতে থাকেন, আর জনগণ এবং মিডিয়া শুধু ওইটার নানান ফ্যাক্ট ফিগার নিয়ে আলোচনা করতে থাকে, এইটার সাথে ওইটার মিল খায় না। আচ্ছা, তারপরে বাজেটে প্লেস করার পরে যেটুকু সময় পাওয়া যায় ওর উপরে কেউ চুলচেরা বিশ্লেষণ করেন না, বা করা হয় না, করা যায় না। এর ফলে 30 তারিখে বা 29শে জুন তারিখে করা হয় না। আসলে অনেক প্রশ্ন উঠে আসছে, করা হয় না নাকি চুলচেরা বিশ্লেষণ কেউ করলেও সেটা আমলে নেওয়া হয় না, কোন ব্যাপার? না, দুটো। এখানে খুব সিস্টেমেটিক প্রশ্ন। বাজেট পাস করবে পার্লামেন্ট সদস্যরা, পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটিগুলো অন্য সব আইন পাস করার সময় খুব চুলচেরা দেখার ব্যবস্থা করেন, কিন্তু বাজেটের বেলায় তার সেইটা নাই। আমি বলতে চাচ্ছি এই যে এখনও সময় আছে, স্ব মিনিস্ট্রির পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটিগুলো, আর বিশেষ করে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত যারা ওই যে রেভিনিউ কত কি ট্যাক্স ফ্যাক্স ইত্যাদি, এনাদের ইনভলভ হওয়া উচিত। আগের থেকেই পরীক্ষা করে বলে তারপরে বাজেটের সামারি ওঠা উচিত, তাহলে ঠিক হবে। এনারা কি তৈরি করছেন, ওনারা যাবেন না, খোঁজ নেবেন না, বা নাই, তারপর তোলার পরে আলোচনারও সময় হয়তো পেলেন না, তো এইভাবে তো এটা হবে না। আমি মনে করি একটা গুণগত পরিবর্তন আসা দরকার, বাজেট প্রস্তাব পেশ, আলোচনা এবং পাশ করা। কারণ এই যে আপনি অর্থ আইনের ভিতর দিয়েই তো আমাদের এই যে আয়কর বা সব কিছুর হয়, এটা তো আপনি পাশ করে দিলে এমন পাশ, এটা কনস্টিটিউশন আছে, আপনি পার্লামেন্টেও যেতে পারবেন না। কিন্তু ওনাকে দেখে তো পাশ করতে হবে যে কী পাশ করছেন। আজকে আপনি পাশ করলেন, করে কাল সকালে উঠে দাবি জানাতে থাকলেন, হ্যাঁ আপনি এটা কেন বেশি করেছেন। পার্লামেন্টে 80% সদস্য কিন্তু এখন ব্যবসায়ী বা ব্যবসা রিলেটেড। তারা তো নিজে তো তার দেখতে হবে যে বাজেট আমি দিচ্ছি সেই বাজেট আমার কতটা হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বিষয়টা বাজেট প্রক্ষেপণ, উপস্থাপন, এসব ব্যাপারেও একটা গুণগত পরিবর্তন আনতে হবে। তার মানে আপনি যেটা বললেন সেখানে স্বচ্ছতা শব্দটা খুব বেশি চলে আসে। আমি একদম আলোচনা শেষ করে নিয়ে এসেছি, যদিও বাজেট আলোচনা আমার এই 50 মিনিটের আয়োজনে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, কিন্তু তারপরে যতটুকু করা যায়। ডক্টর মঞ্জুর হোসেন, কারণ পরিবারের আয় ব্যয়ের হিসাব হবে যদি এভাবে আমরা চিন্তা করি, পরিবারের কর্তা যদি স্বচ্ছতাই নিশ্চিত না করলেন, আমি পরিবারের একজন সদস্য, তাহলে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে এই বাজেটই মেনে নিয়েছি, এটাই একদম পাশ করে দিলাম, সেটা কিভাবে হয়?
স্বচ্ছতা তো থাকতে হবে, আমাকেও তো জানতে হবে কি হচ্ছে ওখানে, আয় কি ব্যয়। স্বচ্ছতা এক জিনিস, আরেকটা হচ্ছে আমি না জেনে না পড়ে সাইন করলাম, সেটা অ্যাপ্রুভ করলাম সেটা। তো আমি আরেকটু বলি যেহেতু সময় কম, একটা হচ্ছে বাজেট হতে হবে অবশ্যই সরকারের ডেভেলপমেন্ট ভিশনকে সামনে রেখে। সেটা 10 বছরের ডেভেলপমেন্টও যদি হয়, 41 সালকে টার্গেট করে যদি হয়, তাহলে এখন থেকে প্রত্যেকটা বাজেটে এই জাতীয় কিছু রিফ্লেকশন থাকতে হবে। যেমন ধরা যাক, সরকারের এখন একটা বড় এজেন্ডা হচ্ছে স্মার্ট বাংলাদেশ করা। স্মার্ট বাংলাদেশের জন্য, স্মার্ট সিটিজেনের জন্য একটা বড় কম্পোনেন্ট হচ্ছে স্মার্ট ডিভাইসের অ্যাভেলেবিলিটি করা, অ্যাফোর্ডেবিলিটি করা। আপনি দেখেন প্রতি বছরই দেখা যায় এইসব জিনিসের উপর কর আরোপ করা হচ্ছে বা করা হচ্ছে। আমার দেশে কয়জন নারী বা পুরুষ স্মার্ট ডিভাইস অ্যাফোর্ড করতে পারে? আপনি এখন স্মার্ট ডিভাইস হলে একটা ল্যাপটপ থাকলে কিন্তু মেয়েরাও ঘরে বসে কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারে। তাহলে আপনি কর্মসংস্থানে একটা বিশাল এরিয়াকে যদি আনট্যাপড পটেনশিয়ালকে যদি অ্যাড্রেস করতে চান, আপনার অ্যাক্সেস এবং ইউজেসটাকে এখন বাড়াইতে হবে। এত ইনশিয়ালি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে ডিজিটাল, তাহলে এই জিনিসের একটা রিফ্লেকশন থাকা উচিত। যে প্রত্যাশা রাখেন গুরুত্ব দেওয়া হবে, কারণ ম্যানিফেস্টোতেও কিন্তু কর্মসংস্থান, এই দ্রব্যমূল্য, এগুলোর ব্যাপারে অনেক বেশি জোর দেওয়া হয়েছে। কর্মসংস্থান তো আপনি টার্গেট ওয়েতে করতে হবে। আপনি এখন ডিজিটাল বেস যদি আইসিটি সেক্টরকে টার্গেট করে ইন্টারন্যাশনাল মার্কেটকে ধরতে চান, ফ্রিল্যান্সিং মার্কেটের লোকজনের কর্মসংস্থান বাড়াইতেছেন, তাহলে তাদের হাতে তো অন্তত ডিভাইসটা যাইতে হবে। সে 15-16 হাজার 20 হাজার টাকা দিয়ে কেনার সামর্থ্য কয়জন আছে? তা এরকম একটা বিষয় আছে। দ্বিতীয় হচ্ছে যে আপনি যে লোনের কথা বলা হচ্ছে, আমি স্টিল মনে করি যে একটা লোন তো করতে হবে, আমরা ফিসকাল মাল্টিপ্লায়ার বলি, কিন্তু এটা এমন না হয় ইরেশনাল যেন না হয়। দ্বিতীয় হচ্ছে এই লোন দিয়ে আমরা যে প্রজেক্টগুলো বাস্তবায়ন করছি তার স্বচ্ছতা, আমি মনে করি ওটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেখানে যদি আপনি খরচের যেসব আমরা খরচের নাম শুনি, এক একটা খরচ যেভাবে যথেচ্ছভাবে দেওয়া হয়, সেগুলো যদি কমানো যায়, তাহলে আরো কম বাজেটও এর চেয়ে বড় বড় প্রজেক্ট কিন্তু ইমপ্লিমেন্ট করা সম্ভব। না, স্বচ্ছতা এই ক্ষেত্রে বলছি ডক্টর মঞ্জুর হোসেন, আপনি অনেক অর্থনীতির অনেক গুরুগম্ভীর ভাষায় একদম স্বচ্ছ করেই দিলেন। আমি বুঝি না, আমার বোঝার উপযোগী শব্দগুলো তো ব্যবহার করতে হবে, নাহলে আমি আসলে বুঝবো কিভাবে? আমি তো অস্বচ্ছই থেকে যাব। সেক্ষেত্রে আপনার দিক থেকে হয়তো স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে, কিন্তু আমি তো বুঝতে পারলাম না। না, আটকে গেল এই শব্দটা মাঝখানে। স্বচ্ছতা হয়েছে তা না, না হলে মিডিয়াতে এইসব খবর আসে কেন? পুরোপুরি স্বচ্ছ হয়নি। অডিটিংটা কি সঠিকভাবে হচ্ছে কিনা? আপনি 5 টাকা জিনিস 100 টাকা 1000 টাকা, পদ্মা যদি একটা বলা হয়, এটা একটা এখন আইকনিক একটা টার্ম হয়ে গেছে, পদ্মার দাম, বালিশের দাম 6000 টাকা। তো এইরকম জিনিসগুলো যারা যে প্রসেসে আছে, আপনি যদি 6000 টাকা যেটা দিয়ে কস্ট ধরেছেন, সেটা যদি 600 টাকা করেন, আপনার কস্ট কিন্তু অনেক কমে গেছে। তো এই টাকাটা কী দেবে? ট্যাক্স পেয়ারটা দেবে। মানুষ যখন ট্যাক্স দেয়, অনেক লোক আছে রাগ করে বলে যে আমি যে টাকাটা দিচ্ছি সে টাকাটা কোথায় খরচ, দুর্নীতি যদি খরচ, আমি ট্যাক্স দেবো কি জন্য? আমার আয়ের একটা অংশ আমি দিব। তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে দুই দিকে ব্যালেন্স করা, যে আপনি যে ট্যাক্স পেয়ারদের মানে নেবেন সেটা যেন যথাযথভাবে খরচ হয়, দেশের উন্নয়নে খরচ হয়, সেখানে দুর্নীতি না হয়, সেই জায়গাগুলোর হাত দেওয়ার সময় আসে। না হলে এই দেশ কোনো দিনই ডেভেলপড হবে না। মিডল ইনকাম পর্যন্ত যেতে পারবে। আমি রিসেন্টলি বলছি মিডল ইনকাম ট্র্যাপ বলে একটা কথা আছে, যেখানে ইনস্টিটিউশন গভর্নেন্স যদি ডেভেলপ না হয়, ওই দেশ কোনো দিনও এরপরে যাবে। আপনি থাইল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, তারা কিন্তু ট্র্যাপের মধ্যে পড়ে আছে, তারা ডেভেলপ কান্ট্রি হতে পারেন। সিঙ্গাপুর পার হয়ে গেছে হয়তো। তো সিঙ্গাপুরের গভর্নেন্স কিন্তু অনেক ইমপ্রুভড, অনেক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অনেক ভালো। তো আমাদেরকে এখন থেকে এগুলো মনোযোগ দেওয়া দরকার। এলডিসি গ্র্যাজুয়েশন সামনে আছে, অনেক কিছু ট্যাক্স এবং ট্যারিফ রেশনালাইজেশন বিষয় আছে, সেগুলোকেও মনোযোগ দিতে হবে। এই বছরের বাজেটের পরেই তো আসলে শুরু হয়ে যাবে। তো এইগুলোকে ভীষণগুলোকে সামনে রেখে আমি আশা করব যে বাজেটে সবকিছু রিফ্লেকশন থাকবে। এবং আজকে সেই মোটা দাগের আলোচনাটা আমরা করে ফেললাম, যদিও সুনির্দিষ্ট আলোচনা যে কোন কোন খাতকে প্রায়োরিটি দেয় এই আলোচনায় আমরা যেতে পারলাম না। নিঃসন্দেহে আজকে নিটোলটার 21 রাতে আলোচনা শুরু হয়েছে, সামনের দিনগুলোতে আমরা করবার চেষ্টা করব। শেষ 30 সেকেন্ডে আপনি কি যুক্ত করবেন? আমি বলছি জনগণের বাজেট, জনগণের আস্থার বাজেট তৈরি করতে হবে, সেটা সহজবোধ্যভাবে করতে হবে। আমি এই কথাটা বলে শেষ করি যে ওই 128 পৃষ্ঠা কিংবা 148 পৃষ্ঠার বাজেট বানিয়ে, তাও আবার আমি পার্লামেন্টে সবটা বললাম না, পাবলিক কিন্তু জানতে পারছে না, যেটা আপনি বারবার বলতেছিলেন, আমি তো বুঝলাম না, জানতে পারলাম না। সেই জন্যে ভারতের বাজেট মাত্র 18 পৃষ্ঠার বক্তৃতা, এবং সেটা সবাই পড়তে পারে। আমাদেরও দেশেও 90-এর দশক পর্যন্ত, বেশ কিছুদিন পর্যন্ত বাজেটটা পরের দিন পেপারে পুরোটা ছাপানো সম্ভব হতো এবং জনগণ পড়তে পারত। এখন কিন্তু বাজেট বক্তৃতা কিন্তু আর ওই লিথোগ্রাফিতে আইনি এখন আর পড়া যায় না। সহজ করতে, আপনার বিরাট বক্তব্য থাকে, সেটা আলাদা একটা অ্যানেক্সার হিসেবে দেন, কিন্তু আপনি বাজেট বক্তৃতাটাকে খুব প্রেসাইজ করে আপনার কথাগুলো পার্লামেন্টে বলতে হবে, প্রোনাউন্স করতে হবে। বাজেট বক্তৃতা মানে কি, আপনার গভর্নমেন্টের একটা প্রতিশ্রুতি জনগণের কাছে দেওয়া, যে আমি এই করেছি, এই করতে চাই, এই আপনাকে প্রস্তুত করছি। কিন্তু আমি সব কথা তাকে বললাম না,
সব কিছু থাকলো না। সুতরাং বাজেটের ওটাও একটা স্বচ্ছতার প্রশ্ন। তাহলে আমরা জিস টাকারেও এখন আর পাচ্ছি না, যেটা আগে বললেন যে পত্রিকায় পরদিন প্রকাশিত হতো। করতে হবে নিঃসন্দেহে জনগণের কিন্তু বাজেট জনগণের সম্পৃক্ততা হচ্ছে না, কিন্তু শুধু মিডিয়ায় আপনি এবং সেই জায়গায় নিঃসন্দেহে গণমাধ্যম তো যেহেতু এই আলোচনা প্রতিটি আমরা যারা রয়েছে গণমাধ্যম কর্মী আমরা নিঃসন্দেহে আলোচনাগুলো তুলে ধরবার চেষ্টা করব, আপনাদেরকে ডেকে নিয়ে আপনারা যারা বিশেষজ্ঞ রয়েছেন এই আলোচনাগুলো আমরা তুলে ধরতে চাই একদম জনসাধারণের সামনে। আজকের মতো এখানে আয়োজন শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনাকে এবং ডক্টর মঞ্জুর হোসেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা যারা ছিলেন আজকে আলোচনায়, বলতে চাচ্ছি যে নিটোল টাটা 21-এর রাতের এই যে আসন্ন বাজেট নিয়ে আলোচনা মাত্র তো শুরু, এরপর হয়তো আমরা প্রায়শই আলোচনা করবার চেষ্টা করব, কারণ বাজেট অধিবেশন শুরু হবার আগে এই আলোচনা তো আপনাদের জন্যই করতে হবে এবং সেই জায়গায় যতটুকু আমরা তথ্য পাবো সেই তথ্যের সত্যতা বলি নিশ্চিত করে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব এবং আলোচনা আরও হবে। সবার জন্য একটি ভালো বাজেট হোক, সেটাই বর্তমান সরকার ভেবে নিয়ে একদম বর্তমান অর্থনৈতিক যে পরিস্থিতি, জনবান্ধব যে বাজেটের কথা সবাই প্রত্যাশা করে থাকেন সেরকমই বাজেট হোক, আমরা আজকে অন্তত এই প্রথম আলোচনার আয়োজনে প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।